চিঠিটা আসলে চিঠির মধ্যে অনেক কিছু বলে দেয়া আছে। আমাদের মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধাই বলবো ওনাকে, মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতা ফজলুর রহমান, ওনাকে যে চিঠিটা দেওয়া হয়েছে তার মধ্যে পুরো বক্তব্যটা দেয়া আছে যে কি উদ্দেশ্যে, কেন আসলে ওনাকে, ওনার বিরুদ্ধে আসলে কেন কি হচ্ছে। অর্থাৎ আপনি দেখেন একজন বর্ষিয়ান নেতা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি একজন মুক্তিযোদ্ধা, উনার সম্পর্কে যে শব্দগুলো ব্যবহার হয়েছে কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর, দলীয় আদর্শে এবং গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এখানে বিএনপি কিন্তু উনাকে শুধু বিএনপির জন্য কিন্তু শোকজ করেনি, গণঅভ্যুত্থান অর্থাৎ এনসিপির যে ছাত্র নেতারা যে জুলাইতে যে হামলা মামলা, যে যে মানে জঙ্গি সন্ত্রাসী যে সমস্ত জুলুম যেভাবে ক্ষমতা দখল করেছে, সেটাকে তারা অভ্যুত্থান বলে তারও আদর্শের পরিপন্থী বলছে। অর্থাৎ এই শোকজটা শুধুমাত্র বিএনপির জন্য নয়, দলীয় আদর্শ এবং গণ অভ্যুত্থান, বক্তব্যে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং সুপরিকল্পিত চক্রান্ত। আরেকটি জিনিস দেখেন, ওখানে বলেছে যে উনি 400-রও বেশি বিএনপির যে নেতাকর্মী সহ 1,500 মানুষের যে গণহত্যা, সেই বিষয়ের প্রতি অপমান এবং অমর্যাদা করেছেন। এখানে 1,500 কোথায় পেল সেটা একটা প্রশ্ন থেকেই যায়। যাই হোক, অর্থাৎ মানে ফজলুর রহমান সাহেব উনাকে কিন্তু বিএনপির যে শোকজ করা, এই শোকজের মধ্যে কিন্তু একটা বড় রাজনীতি আছে। শুধুমাত্র ওই বক্তব্যের কারণে উনাকে কিন্তু আজকে এই শোকজটি পেতে হয়নি। এই শোকজটা ছিল শুধুমাত্র একটি উসিলা, যার মধ্য দিয়ে উনাকে একটি ওয়ার্নিং দেয়া যায়, এবং এনসিপি যে তার উপরে এতদিন ধরে হামলার হুমকি দিচ্ছে, এনসিপির যে রাগ, ক্রোধ, আক্রোশ, সেটাকে বিএনপি এনসিপি কে উপরে রেখে, মর্যাদার জায়গায় রেখে, এনসিপি কে গ্রহণ করে ফজলুর রহমান সাহেবকে কিন্তু হেয় প্রতিপন্ন করলেন। এবং ফজলুর রহমানকে কেন কারণ দর্শানো যাবে না বা কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে না, অর্থাৎ উনাকে, উনার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, এবং সে নেয়ার কারণগুলো কিন্তু আলটিমেটলি হচ্ছে উনি যুদ্ধাপরাধীদের বিপক্ষে বলছেন, উনি এনসিপির বিপক্ষে বলছেন, উনি মানে এই মুহূর্তে এনসিপি যা কর্মকাণ্ড করছে তাদের সম্পর্কে সমালোচনা করছেন, এবং উনি মুক্তিযুদ্ধের পক্ষে বলছেন, উনি বঙ্গবন্ধুর পক্ষে বলছেন। জিনিসটা খুব স্পষ্ট, এটা রাজনৈতিকভাবে উনাকে মানে এনসিপি যেভাবে থামাতে চেয়েছিল হুমকি দিয়ে, সেটাকে রাজনৈতিকভাবে থামানো হচ্ছে উনাকে, এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা নিলে অবাক হওয়ার কিছু থাকবে না, এটা হতেই পারে। এই জিনিসটা আমার কাছে সম্পূর্ণ মনে হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব যে লিখেছেন, এর সাথে এটা আমার কাছে মনে হচ্ছে এনসিপির একটা বক্তব্য, যেখানে বিএনপি স্বাক্ষর করেছে। একজন মুক্তিযোদ্ধাকে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে থাকার কারণে এবং জনগণের পক্ষে থাকার কারণে, আর এই দুষ্কৃতিকারী দুর্বৃত্তের বিপক্ষে থাকার কারণে আজকে এটি পেতে হলো। আর পাশাপাশি যদি আমরা রুমিন ফারহানার বিষয়ে আসি, তাহলে আমি বলবো যে আমাদের বাংলাদেশে উনি যে কথাটি বলেছেন যে 15 বছর এটি দেখতে হয়নি, ব্যাপারটা সত্যি তাই। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অন্তত এইটুকু ছিল যে একজন নারীকে সম্মান করা, একটা বিরোধী দলের একজন নারী, তাকে মর্যাদা দেয়, এই জায়গাটা কিন্তু কখনো ক্রস করেনি কেউ। রুমিন ফারহানা এত বছর কাজ করেছেন, আমরা একসাথে টক শোতে অ্যাটেন্ড করেছি, আমার মনে হয় না কখনো কটু শব্দ বলা বা ওনাকে এভাবে একজন উনি শুধু নারী বললে আমার কাছে ব্যাপারটা ঠিক মনে হয় না। আমার মনে হয় যে নারী তো একটা বিষয়, কিন্তু উনি একজন যোগ্য ব্যারিস্টার, একজন রাজনীতিবিদ, এবং দীর্ঘ সময় ধরে উনি রাজনীতি করে আসছেন। তো সেই জায়গায় উনার সাথে যে আচরণটা, এবং এই আচরণের সাথে সাথে আমরা দেখেছি এনসিপির যে বক্তব্য, সেক্ষেত্রে এনসিপির বক্তব্যকে কিন্তু বিএনপি আবার সেই বক্তব্যের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়নি। মানে এনসিপি যে রুমিন ফারহানাকে অপমান করছে, যে আওয়ামী লীগের সম্পাদক বা রুমিন ফারহানার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যে দাবি বা তাদের যে কুরুচিপূর্ণ বক্তব্য, সেটার বিরুদ্ধে কিন্তু বিএনপি এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো রকমের কোনো বিবৃতি দেয়নি। অর্থাৎ আজকে রুমিন ফারহানা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন, কারণ উনিও বাংলাদেশে প্রকৃত আইনের কথা বলেছেন, প্রকৃত সংবিধানের পক্ষে থেকেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, এই জায়গাগুলোতে মানে এনসিপির পছন্দ নয়, এবং বিএনপি এখন এনসিপির
হয়ে, ইউনূসের হয়ে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদেরকে খুশি করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে তারা যে আগ্রহী বা তারা নিতে পারেন, সেই প্রমাণটা হচ্ছে ফজলুর রহমান সাহেবের চিঠি, শোকজের চিঠি, এবং রুমিন ফারহানাকে যেভাবে কুরুচিপূর্ণভাবে এনসিপির লোকজন যেভাবে বক্তব্য দিয়েছে, এটি আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং বাংলাদেশের একজন নারী হিসেবে আমি এটাকে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। কারণ বাংলাদেশের একজন নারীকে এভাবে অপমান করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কাম্য না। কিন্তু বিএনপি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি। তার মানে বিএনপিও যে রুমিন ফারহানাকে কালকে এরকম একটা শোকজ নোটিশ পাঠাবে না বা কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, সেটা আমি খুব বেশি আর আশা করি। মনে হচ্ছে এই দুজন নেতার অবস্থাটা খুব সংকুচিত অবস্থায় চলে এসেছে। যে তাদের সমস্যা তো আসলে তাই, তাদের সমস্যা তো আসলে রুমিন ফারহানা, তাদের সমস্যা তো ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান না। এরা দুইজন কট্টর আওয়ামী লীগের সমালোচক। আওয়ামী লীগের বিরুদ্ধে এমন কোন ভাষা, এরা যদিও খুব সভ্য ভাষায় বলেছেন, একাডেমিক ভাষায় বলেছেন, পলিটিক্যাল ভাষায় বলেছেন, কিন্তু এমন কোন কঠিন শব্দ ব্যবহার করা কি রুমিন ফারহানা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাদ রেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে? বাদ দেননি। এমনকি তারা 5ই আগস্টে যারা তথাকথিত জুলাই আন্দোলনের, জুলাই সন্ত্রাসের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের বীরও বলেছে, কিন্তু তারপরেও তাদের মন ভরে না। অর্থাৎ আমি কিন্তু এটা বারবারই বলি যে আপনি স্বাধীনতা বিরোধীদের যদি শেখ হাসিনার কলিজা ভুনা করে দেন, আমাদের রোকেয়া প্রার্থী আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযুদ্ধের পক্ষে লোকের কলিজা ভুনা করে দেন, তারপরেও তাদের সন্তুষ্ট হবে না ওই কলিজাকে। কারণ তাদের আসল বিরোধটা তো মুক্তিযুদ্ধ, তাদের সমস্যা তো বঙ্গবন্ধু নামের শব্দটা। তাদের সমস্যা যে আপনি যেটা বললেন, তাদের সমস্যা হচ্ছে যে জয় বাংলা স্লোগান, তাদের সমস্যা হচ্ছে শেখ মুজিব নামটা তাদের জন্য খুবই বেদনাদায়ক। তাদের জ্বর আসে, কালা জ্বর আসে। বাংলাদেশে এই যে ইসলামের পরিভাষায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান চলে যায়, আর জয় বাংলা স্লোগান দিলে রাজাকার আলবদর চলে যায়। তো এদের তো কষ্ট হয় ভাই। আপনি যেটা বললেন দিলে মব, এরা তো মব করবেই, এরা তো এদের কাজই তো মব, মব করে এরা সব গিলে খাচ্ছে। এরা কি, এদের কি যোগ্যতা আছে? সেনাবাহিনীর পাহারা আর মব, এই দুটাই তো তাদের সবকিছু গিলে খাওয়ার সুযোগ করে দিচ্ছে, তাই না? আপনি এদের বলেন, আমি বারবার চ্যালেঞ্জ দিয়েছি, শুধু আর্মি ব্যারাকে ফিরে যেতে দেন, তফসিল ঘোষণা করতে দেন নির্বাচনে, তারপরে দেখেন কত ধানে কত চাল। এরা এখন হাঁসের মাংস খায়, ভাতও পাবে না, ভাতের ফ্যান খেয়ে থাকতে হবে, বেকার হয়ে যাবে। এই জামালপুরের ভাষায় যদি বলে সুদূর বুদুর চলবে না। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে এখন আঞ্চলিক ভাষায় কথা বলি, আমি আঞ্চলিক হয়ে গেলাম এখন, যদি আমি খুব জাতীয়তাবাদী না, আমি আমি ফিলান্থ্রপিস্ট, আমি সারা পৃথিবীকে এক মনে করি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ময়মনসিংহ এর ছেলে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে বললাম, যেটা আমাদের আপা বললেন যে এই রোকেয়া প্রাচী আপা বললেন যে তিনি শুধু তো তাকে বিএনপি হিসেবে তাকে শোকজ দেয় নাই, আমাদের কিছুই করার ছিল না, কারণ বিএনপি কে শোকজ দেবো আমি কথা বলবো কেন? রোকেয়া আপার তো বলার প্রশ্নই আসে না। আপনি অ্যাডভোকেট ফজলুর রহমানকে বলেন, আমাদের যায় আসে না, আমাদের ব্যক্তিগত না এটা যায়, কিন্তু যখন আপনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বলবেন আমাদের যায় আসে। আমরা সেটা, তার সমালোচনা আছে, আমরা জানি তিনি জুলাই সন্ত্রাসের আন্দোলনের তিনি একজন সহযোগী, বা তিনি সহযোগী না, তিনি এদেরকে শেল্টার দিয়েছেন, এদের পক্ষে কাজ করেছেন। কিন্তু যখন প্রশ্নটা মুক্তিযুদ্ধের, শব্দটা মুক্তিযুদ্ধের, তার সকলের ভাষা তো দেখেছেন, প্রত্যেকটা ভাষা হলো এনসিপি গ্যাং, ওই পাকি পাকি বাদির ছেলে হাদি, আর ইনকিলাব মঞ্চের, আর হচ্ছে যে আপনার শিবিরের ভাষা যা, ফকজের ভাষাটা, মানে অবাক হয়ে গেলাম। আমাদের এই মাশাল্লাহ আমাদের কেসি গেট মার্কার নেতা, তার কি ভাষার অভাব পড়েছিল যে এনসিপি গ্যাং এর কাছ থেকে তার ভাষা ধার করে নিতে হবে? বাংলা ভাষায় কি শোকজের ভাষার অভাব পড়েছে? সেখানে যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, ওই যে বললেন 1500 শহীদ কোথায় পেল সে, তারা তো নিজেরাই বলেছে এটা গণহত্যা নয়, আদালতে তাদের উকিল বলেছে, তারা নিজেরা বলেছে এখানে 450 নাকি 800, 1500 কোথায় পেল? একজন একজন এত বড় বিএনপির নেতা তিনি সেখানে শোক যেটা বললেন, এই বাংলার জমিনে শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে। আমি সে কথা আপনাকে বলে দিলাম, ওই বৃহত্তর ময়মনসিংহে ওই শিবির এনসিপি আর নাটা রিজভি রাজাকারের বাচ্চা রাজাকার ময়মনসিংহে ঢুকে যেন, আমাদের ময়মনসিংহে যেন ঢুকে, তাকে বললেন ময়মনসিংহের 38টা আসনে রিজভিকে ঢুকতে বললেন। কোন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বললে
আমরা ছেড়ে দিব না। এটা যে কোনো দলের মতের ব্যক্তি যে কোনো কথা, আমার যদি ব্যক্তিগত বিরোধ থাকে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি তার সাথে ঐক্যবদ্ধ হব, আমি তাকে আপন মনে করবো। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে বললে শরীর জ্বলে, আপনার ये মিউট হয়ে जलना গেছে। चाहिए। জি। না আচ্ছা, না শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে, প্লিজ শোনা যাচ্ছে। জি, আমি তাহলে খুব অল্প কথায় শেষ করি। এই সমস্ত যারা কেসকি বান্দির পুতেরা যারা ফজলুর রহমানের বিরুদ্ধে লাগছো, আর্মি ব্যারাকে ফিরে যাইতে দাও, তোমাদের বাপ দাদার নাম থাকবে না, ফজলুর রহমান থাকবে। ফজলুর রহমান ব্যক্তি না প্রতিষ্ঠান। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বললে আমরা তাদের সাথ দিব না, আমরা মাঠে নামবো। একেবারে ধন্যবাদ। আমরা আপনি এই রুমিন ফারহানার ফজলুর রহমানের ব্যাপারে আপনার বক্তব্যটা ক্লিয়ার করে বলেন। ধন্যবাদ। আমি যে দেখুন, প্রবাস থেকে যখন আমরা নির্বাচন কমিশনের তার এলাকা যেটা ইয়ে করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশনার খুব স্পষ্ট ভাষায় কথা বলেন, তিনি প্রয়োজন পদত্যাগ করবেন। কিন্তু ইলেকশন কমিশনের রুমিন ফারহানার বক্তব্য কিন্তু নিয়ে আলোচনা করা দরকার। তিনি বলছেন একটা নির্বাচনী এলাকায় 6 লক্ষ সামথিং, আর আরেকটা নির্বাচনী এলাকায় 4 লক্ষ সামথিং। তিনি বলেছেন 3টে ইউনিয়ন এদিকে নিয়ে আসা, এটাই হলো মূল বক্তব্য। এবং রুমিন ফারহান নিজেই বলেছেন এটা বিএনপির কাজ, তাদের দলের মধ্যে তাদের। কিন্তু এনসিপি কেন রুমিন ফারহানকে নিয়ে কথা বলবে? এটাই হলো এই যে মেটিকুলাসলি ডিজাইন করা এবং ফজলুল ভাইকে অ্যাটাক করা, এগুলা সব ডাকসু নির্বাচন এখন প্রায় অর্ধেকের চেয়ে, আপনি জানেন যে 80% ছাত্র সমাজ ছাত্রলীগ করতো তখন 5ই আগস্টের পূর্বে, প্রায় অর্ধেকের চেয়ে বেশি ছাত্র সমাজকে ভোটার আইডি থেকে বাদ দিয়ে ডাকসু নির্বাচন করা হচ্ছে। ফরহাদ মাজার উল্লেখ করেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার যে তিনি বলেছেন যে এই ডাকসু আসন্ন যে ডাকসু নির্বাচন হলো বাংলাদেশের আগামী ভবিষ্যৎ রাজনীতির হৃৎপিণ্ড, এখান থেকে শুরু হবে। এবং আমি মনে করি যে এই ডাকসু নির্বাচনকে ফজলুল ভাইয়ের অনুসারী বা মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করেন, যেমন অলিহাদ এবং একজন অত্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আমি তার ইতিহাস খুব ভালো করে, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, অলিহাদের ইতিহাস আমি জানি। তিনি তার মেয়ে রুমিন ফারহানা যেভাবে কথা বলেন, এবং তিনি গত সংসদে তিনি একাই সংসদে যেভাবে, আমরা যদিও বিএনপির সাথে আমার রাজনৈতিক সম্পর্ক নেই, কিন্তু রুমিন ফারহানা একজন আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে। তিনি সবসময় স্পষ্টবাদী। আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের মূল বিষয়টা হলো রুমিন ফারহানার বক্তব্যটা ছিল 6 লক্ষ সামথিং বা 4 লক্ষ সামথিং। এটা তো যে কোনো মানুষকে, পৃথিবীর যে কোনো মানুষকে যদি বলা হয় এখানে যদি সমান সমান করতে হয়, আমরা জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকাগুলা ভাগ করে থাকি। রুমিন ফারহানার যুক্তিকতা আছে এখানে। কেন এটা অযৌক্তিক? কেন আমরা মব জাস্টিসকে আমরা বৈধতা দেব, অসাংবিধানিক সরকারের বৈধতা দেব? এই যে প্রক্রিয়া চলছে বহির্বিশ্বে, আমাদের দেশটাকে যে ছবিগুলা ইউটিউব গুলো আসতেছে, এগুলা কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়। এগুলাতে ট্রান্সলেট করার পরে যে আমাদের যে ভাবমূর্তি, যে আমাদের দেশের ভাবমূর্তি, আমাদের যে আজকে যে কয়েকজন লোক আসছেন, আমার দেশবাসী সহ বা যে মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে এটা প্রতিবাদ করা দরকার। এবং যদি ফজলুল ভাই কণ্ঠরুদ্ধ করা হয়, তো অদূর ভবিষ্যতে এখন যেভাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফর করছেন, তুই পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে 71 মুক্তিযুদ্ধের পূর্বাবস্থায় ফিরে নেওয়ার চেষ্টা করছেন, এবং তারা সফল হতে পারেন। সেজন্যই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে আমানত, সেই আমানতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে ঐক্যবদ্ধ। ওহিদুল ইসলাম, একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে এই যে রুমিন ফারহানার বিরুদ্ধে রুকিয়া প্রাচীও বলছিলেন রুমিন ফারহানার বিরুদ্ধে এত কথা বলার পরও কোনো প্রতিবাদ বিএনপি করেনি, ফরিদও বলছেন একটা প্রতিবাদ করেনি। রুমিন ফারহানার বিরুদ্ধে চরম মাত্রায় অশুভ আচরণ করা হয়েছে, যেটা আমরা দেখেছি পত্রপত্রিকায় গণমাধ্যমে, যেটা দেখেছি চরম মাত্রায় অশুভ আচরণ করা হয়েছে। বিএনপি আসলে কি চাচ্ছে? বিএনপি কি নিজেরা কোনো ফাঁদের মধ্যে আটকে গেল কিনা? তারা এই ফাঁদে পড়ে না সরকারের বা এনসিপির বা বিভিন্ন দেশি বিদেশি চক্রের ফাঁদে পড়ে এখন তাদের নিজেদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, খুব কাছ থেকে রাজনীতির চিত্রটা দেখেছেন। বিএনপি আসলে চাইছে যে কোনোভাবে একটা নির্বাচন হোক, এর মধ্যে 2-1 রুমিন ফারহানা যদি ঝরে ছেটে দিতে হয় তাহলে ছেটে দিতে পারে। আর এই ফজলুর রহমানকে তো আপনি আজকে এই মুহূর্তে ঢাকায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে আপনার আন্দোলন হচ্ছে, তার পোষপুত্তলিকা দাহ করা হয়েছে, তার পোষপুত্তলিকায় জুতা নিক্ষেপ করা হয়েছে, এবং তার বহিষ্কার যে আদেশ বহিষ্কারের দাবি করছে তারা। তো এইটা এক ধরনের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে এই কুশপুত্তলিকা দাহ করা, তাকে জুতা নিক্ষেপ করা, তার
কুশলপত্র লেখাতে, এটা তার বিএনপি চেয়ারপারসনকে যে মারা, এটা যদি বিএনপি না বুঝতে পারে তাহলে আমরা এখানে আলোচনা করে বিএনপিকে কিভাবে বুঝাবো? তো বিএনপি তো আসলে তার যে সিদ্ধান্তগুলি, এই যে এই ফজলুর রহমানের যে সিদ্ধান্ত, এটা তো পরিষ্কারভাবে জামাত প্রভাবিত সিদ্ধান্ত। তো বিএনপির ফজলুর রহমান যেই যাদেরকে রাজাকারের বাচ্চা বলছে, যাদেরকে কালো শক্তি বলছে, কেন বলছে? কারণ এই হাসিনার পতনের পরে তাদের যে কর্মকাণ্ড, সেইটা দেখে কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিছেন। ঠিক আছে, তাদের কর্মকাণ্ড দেখে তাদের উদ্দেশ্য বুঝতে পেরে তখন এই সিদ্ধান্ত নিছেন যে ওরা হচ্ছে রাজাকারের বাচ্চা, ওরা হচ্ছে কালো শক্তি। তো সেই জায়গা থেকে কিন্তু মানে তাদের সংশোধন যারা এখন উনি জিনিসটাকে মানে খুলে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন যে তারা কি। তো বিএনপি এখানেও কিন্তু ছাত্র দলের প্রতিবাদ করা উচিত ছিল। ছাত্র দল তো আসলে এখন ভাগ বটারা নিয়ে, টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত আছে, তো সেই কারণে তারা এখানে প্রতিবাদ করছে না। এবং রুমিন ফারহানাকে আসলে আমি যেটা বলছিলাম যে সরকার আসার পরপরই রুমিন ফারহানা যখন সক্রিয় হলো এই আওয়ামী লীগ পতনের পরে, তখন কিন্তু তাকে এক ধরনের সাইড লাইনে ফেলে দেওয়া হয়েছিল এবং এখন আবার তিনি একটু ঘুরে দাঁড়িয়েছেন। এটা আসলে বিএনপিরই একটা কৌশলের অংশ হতে পারে যে রুমিন ফারহানা যে এলাকা থেকে নির্বাচন করছেন সেখানে তাদের আরো অন্যান্য প্রার্থী রয়েছে, তো এবং বিশেষ করে জামাতের প্রার্থীও সেখানে তাদেরকে দিতে হতে পারে। আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা হচ্ছে না, আপনি দেখছেন একজন যে নেত্রীর জন্য তার ছাত্রদল আসন দেয়নি, আগামী নির্বাচনটা এরকম ভাগ বটরা করে একটা নির্বাচনের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যেখানে এনসিপির কিছু 15-20 জন 30 জন তারা চাইছে তাদের ওখানে বিএনপি কোনো শক্ত প্রার্থী দিবে না। এবং তো সেই জায়গাগুলি কারা হবে, তো কিছু নেতাকে তো সেই জন্য ছেটে ফেলতে হবে, সেটা রুমিন ফারহানা একজন ছেটে ফেলতে হবে, সেই জন্য এই ফজলুর রহমানকে ছেটে ফেলতে হবে। এরকম আরো বেশ কয়েকজন আপনি দেখবেন যে বিভিন্ন এলাকাতে বিএনপি এই কৌশলে ছেটে ফেলবে, যাতে করে এই এই যে কালো শক্তি এবং এই রাজাকারের বাচ্চাদেরকে সুযোগ দেওয়া যায়। সেই সুযোগ দেওয়ার কারণে এটা হয়তো ছেটে ফেলবে। এটা বিএনপি আসলে ফাঁদে ক্ষমতায় যাওয়ার জন্য যে যা কিছু করার জন্য করার চেষ্টা করে যাচ্ছে আর কি, যে এতে যদি কিছু নেতাদেরকে বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে দিতে হবে। আর যে আমাদের ভাই যে বললেন যে এখানে যে পাকিস্তানের যে মন্ত্রী, পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং এই পররাষ্ট্রমন্ত্রী যে আসছেন, তারা বৈঠক করছেন বেগম খালেদা জিয়ার সাথে, তারা বৈঠক করছেন জামাতের আমিরের সাথে। তো একটা দেশের রাষ্ট্র মানে সরকারের সাথে যোগাযোগের জন্য কিন্তু আসতেই পারে, কিন্তু প্রথম যখন আসলেন সেখানেও কিন্তু একটা নিয়ে আলোচনা হয়েছিল যে বাংলাদেশের যে দেনা পাওনা ছিল সেটা নিয়ে, যখন ওই আগের পররাষ্ট্রমন্ত্রী সচিব কথা বলছিলেন জসিমউদ্দিন, তখন কিন্তু যে বাংলাদেশের পাওনা ফিরিয়ে দিতে হবে, সেই কারণেই কিন্তু ওই সচিবকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন। এখন আবার এই আলোচনা আসছে আপনাদেরকে, আপনি কয়েকদিন আগে একটা বাংলাদেশে আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে, পাকিস্তানের একটা ক্যাচ লাইন নামে একটা পত্রিকা অনলাইন, সেইটার মধ্যে আপনার যে লেখা হয়েছে সেখানে আপনি যে এই জিনিসটা আমি বাংলাদেশে আলোচনা হয়েছে কিন্তু এই বিষয়টার উপরে ফোকাস করে নাই, যে সেখানে বলছে যে শেখ মুজিবকে হত্যার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসে এবং যে জিয়াউর রহমান দ্বিতীয় কাশ্মীর যুদ্ধের সময় হিলালি জুরাত খেতাব পেয়েছিল এবং সে পাকিস্তান এবং বাংলাদেশকে রিবিল্ড করার জন্য, সম্পর্ককে উন্নয়ন করার জন্য কাজ করছিল, কিন্তু তার টেইনরটা খুবই শর্ট হয় এবং এরপরে এরশাদ আসে এবং এরশাদ এসে তাদের ভাষায় যে আপনার দেশপ্রেমিক এবং দেশের পাকিস্তানের হিরো গোলাম আজমের ছেলেকে তারা তারা সেনাবাহিনীতে সুযোগ করে দেয়। তো ওই পাকিস্তানের এই যে ধারাবাহিকভাবে জিয়াউর রহমানের প্রতি যে পাকিস্তানের সাথে যে মনোভাব, সেটা খালেদা জিয়ার প্রতিও আছে, যে সে আমাদেরই লোক, আমাদের কথাই শুনবে। এবং জামাত তো আপনার যেহেতু গোলাম আজম হচ্ছে তাদের হিরো এবং তারই নেতা হচ্ছে শফিকুর রহমান জামাতের, সুতরাং তারা তো তাদেরই লোক, তো তাদের বাসায় বাসায় গিয়ে দেখা তো আসলে এই পাকিস্তানের যে করবে সেটাই স্বাভাবিক। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমার সাথে পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিকের যোগাযোগ আছে। আমি যখন বার্লিনে একটা ফেলোশিপ প্রোগ্রামে গিয়েছিলাম সাংবাদিকতার উপরে, সেখানে তো জিসান জাভেদ, সে পাকিস্তানের সাংবাদিক, এখন নিউ ইয়র্কে পড়াশোনা করার জন্য আসছে। আমি তার কাছ থেকে এই সব বিষয় নিয়ে কথা বলছিলাম। সে আমাকে বললো যে
এগুলি তো ওই যে দুই দেশ এক হয়ে যাওয়া এই সমস্ত আলোচনা, এগুলি তো বাস্তবে কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান হবে এবং বাংলাদেশ এটা ঠেকাতে পারবে না। এটা হচ্ছে ওই সাংবাদিকের বক্তব্য যে বাংলাদেশ এই কিভাবে বাংলাদেশে এই জঙ্গিবাদ এবং জঙ্গিদেরকে পাকিস্তান ঢুকিয়ে দিবে এটা বুঝতেও পারবে না। এবং এখানে এই ট্রেনিং হবে, কারণ পাকিস্তানের আজন্ম চিন্তা হচ্ছে ওই ভারতকে ডিএস্টেবিলাইজ করা, ভারতকে আপনার অস্থির করে তোলা। সুতরাং তারা ওই ওই পাশ থেকে অস্থির করে তুলবে, এইখানে তাদের লোক থাকবে। এই কারণে হচ্ছে এই যে আজকের এই যে যোগাযোগগুলি আছে, আপনি এই 10 ট্রাক অস্ত্র বলেন, সেগুলি কিন্তু সেই কারণেই বাংলাদেশে হয়ে ওখানে যাচ্ছিল সেই বিএনপি জামাতের সময়। তো তারই এই বাংলাদেশকে অস্থির করার জন্য এই পাকিস্তানের এই এখন যে আলোচনা, সরকারি আলোচনা আপনি যেটা দেখতে পাচ্ছেন, এবং এই যে ভিসা আপনার মানে কোনো ভিসার প্রয়োজন হবে না। যখন ভিসার প্রয়োজন হবে না, তখন যে এই যে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী এখানে যে আসবে এবং এখানে বাংলাদেশে যে তাদের ঘাঁটি গড়ে তুলবে এবং বাংলাদেশকে অস্থির করে তুলবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আসলে ধ্বংস হয়ে যাবে, এইটা কিন্তু বুঝতে পারছে না। মানে এখনকার সরকার হয় বুঝতে পারছে না, নয়তো ইচ্ছাকৃত ভাবেই তাদেরকে ডেকে আনছে, কারণ তারা এইটাই চায়, তারা এই জিনিসটাই চায়, সেই কারণেই তারা এটা করছে। ধন্যবাদ। বাংলাদেশের উন্নতিটা তাদের পছন্দ হচ্ছে না, এটাই হলো মুদ্রা বিষয়। না, বাংলাদেশের উন্নতি পছন্দ হচ্ছে না। আমাকে অনেকে বলছে যে আসলে এই জিনিসগুলি ডক্টর ইউনূস দেখছে না। ডক্টর ইউনূস যে টার্গেট নিয়ে আসছিলেন, সেই টার্গেট গুলি কিন্তু আপনি একে একে দেখেন, সেগুলি কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্দর দিয়ে দেয়া, তারপর তার নিজের যে আখের গোছানোর কর্মকাণ্ডগুলি এবং নানান ভেজাল তৈরি করে রাখা, এবং তার এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পিআর পদ্ধতির কথা তো কোথাও তো ছিলই না, বাংলাদেশের আলোচনায় কই ছিল। এখন যে ছোট ছোট জায়গা থেকে নিয়ে আসে, অমুকে অমুক সালে বলছে, তমুকে তমুক সালে বলছে। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করলো, তখন তো পিআর পদ্ধতির আলোচনা আসে নাই, তখন তো জামাত বলে না যে আমরা আগামীতে পিআর পদ্ধতি নির্বাচন চাই। তো এগুলি এই সমস্যাগুলি এক এক করে ধরে আনা হচ্ছে, নির্বাচন না হয় এবং দেশকে পুরো একটা অস্থির করে তোলা। আপনি দেখেন বুড়িগঙ্গায় 4 জনের লাশ পাওয়া গেল, এখানে ওখানে মানুষ মেরে ফেলা হচ্ছে। এটা কি দেশ? একটা ছেলে আপনার কক্সবাজারে বেড়াতে গেছে, সেখানে বাসায় আসার সময় তাকে মেরে ফেললো। এই যে একটা মবের সন্ত্রাস বাংলাদেশে ডক্টর ইউনূস আনলো, এইটা কিন্তু বন্ধ হবে না, এটা বন্ধ করতে পারবে না। আপনি এই যে সমস্ত দেশগুলিতে এইভাবে সরকারের পতনের ঘটনাগুলি ঘটেছে মধ্যপ্রাচ্যের, আপনি সেই দেশগুলিতে দেখেন আজকে 20 বছর বা 15 বছর হয়ে গেছে, কোনো দেশে কিন্তু স্থিতিশীলতা আসে নাই, সেই সমস্ত দেশের সার্বভৌমত্ব নাই, কোনো সরকার নাই, ভাগ ভাগ হয়ে গেছে। বাংলাদেশও সেই দিকেই যাচ্ছে। ওনার যে কথাগুলো বলেছেন সে কথাগুলো সঠিক, সেগুলোর সাথে আমি যুক্ত করছি। সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য তাকে শোকজ করছে, তাকে হুমকি দিচ্ছে, রুমিন ফারহানাকে হুমকি দিচ্ছে। এবং আজকে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার একজনই, এদের সাথে এনসিপি কিন্তু প্রত্যেকটা জায়গায় অত্যন্ত বলিষ্ঠভাবে বসে আছে। কেন? কোন প্রোটোকলে, কোন পজিশনে? একটা অনিবন্ধিত রাজনৈতিক দল, যাদের নিবন্ধন এখনো হয়নি, যাদের বয়স এখনো 2 বছর হয়নি, যাদের কোনো অবস্থান নেই, যাদের আয় ব্যয়ের হিসেব নেই, যাদের নিজেদের সম্পর্কে অনেক বিতর্ক আছে, সেই ছেলেগুলো মানে বিএনপির রাজনীতির মধ্যে তারা ছড়ি ঘোরাচ্ছে, তারা হুকুমদারি করছে, এবং তারা আজকে রাষ্ট্রীয় জায়গায় বসে তারা সিদ্ধান্তের কথা বলছে। তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে 71কে বিবেচনায় রেখেও পাকিস্তানের সাথে সম্পর্ক হতে পারে, এবং প্রত্যেকটি জায়গায় তারা রয়েছে, তাদেরকে দেখা যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে আজকে বিএনপি তো নির্বাচন নামক চকলেটের সামনে দাঁড়ানো, বিএনপির কোনো সে নাই। 75 পরবর্তী সময় বিএনপি যাদেরকে বহুদলীয় গণতন্ত্রের নামে যাদেরকে ক্ষমতাশালী করেছিল, যাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত করেছিল, রাজনৈতিকভাবে শক্তিশালী করেছিল, সেই মানে শক্তিশালী ছোট ছোট চারা গাছগুলো তো এখন বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। এগুলো তো আর ছোট সাপ নেই, এগুলো অজগর হয়ে গেছে, পাইথন হয়ে গেছে। এই সাপের ভেতরে তো মানে গিলে খেয়েছে এখন বিএনপিকে।
আগে তো বিএনপির ঘাড়ে পা দিয়েছিল জামাত, এখন জামাত নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, ক্ষমতার মধ্যে তারাই এখন ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করছে। আর নির্বাচন নামক একটি চকলেটের জন্য বিএনপি চুপচাপ আছে, বিএনপির কোনো সেনা, বিএনপিও কিন্তু আজকে এনসিপির পাশে দাঁড়িয়ে ওই পাকিস্তানের অতিথির সাথে কিন্তু হাত মিলাচ্ছেন, হাসি মুখে কথা বলছেন। ব্যাপারটা যেন এরকম, পাকিস্তানের সাথে আমাদের কোথাও কোনো কিছু ঘটেনি। ওই যে কিছুদিন আগে তারা বলছিল না যে 1971 সালে 2000-এর বেশি মরেনি, আসলে কিছু ঘটেনি। এই যে ন্যারেটিভ গুলো তারা দিয়েছে, আজকে তাদের প্রত্যেকের চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু মনে হবে যে 1971 সালে আসলে কিছুই ঘটেনি, পাকিস্তানের সাথে আমাদের কোনোই কিছু ঘটেনি। পাকিস্তান তারা যেভাবে আজকে বিহেভিয়ারটা বা তাদের আজকে যেভাবে বরণ করে নেওয়া, বা পাকিস্তানের 4টা সমঝোতা স্মারক এবং একটি চুক্তি, এবং যেভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি হচ্ছে, তাতে কিন্তু কি মনে হচ্ছে এটা পাকিস্তান যেটা চেয়েছিল বাংলাদেশ নামক রাষ্ট্র চায়নি, আজকে তাদেরই শাখা হয়ে যাচ্ছে। এবং এই ইউনূস এবং জামাত ইসলামী এরা কিন্তু তাই করছে। তো সেখানে বিএনপি তো আসলে কিছু করার নাই, বিএনপি তো পুতুল, নির্বাচন করতে চায়, এটি একটি লোভ, নির্বাচন করতে পারবে না, তারা মুক্তিযুদ্ধ থেকে সরে গেছে। এখন আর আশা করে কোনো লাভ নাই যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল, কারণ যখন তারা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে যখন একজন বর্ষিয়ান নেতাকে শোকজ করতে পারে এরকম কুরুচিপূর্ণ ভাষায়, তখন বুঝে নিতে হবে তারা মুক্তিযুদ্ধের সাথে নেই। বঙ্গবন্ধু তো আমরা আশাই করি না যে তারা বঙ্গবন্ধুকে ধারণ করবে, কিন্তু মুক্তিযুদ্ধকে তো ধারণ করবে, সেটিও তারা করছে না। বাংলাদেশেরও পক্ষে তারা না, কারণ বাংলাদেশের বিপক্ষের লোকের সাথে দাঁড়িয়ে তারা আজকে কিন্তু একমত প্রকাশ করছে, এনসিপির সাথে তারা একাত্ম প্রকাশ করছে। এবং এনসিপি খুশি না, এনসিপি অপমানিত হয়েছে, এনসিপি রাগান্বিত হয়েছে, এনসিপির আন্দোলন ক্ষুব্ধ হয়েছে, এনসিপির আন্দোলনকে ক্ষুণ্ণ করা হয়েছে। এটি কিন্তু মূল বক্তব্য চিঠির। তার মানে বিএনপিকেও এনসিপির মতো একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের এই চ্যাংরা চ্যাংরা কিশোর টোকাই টাইপের কতগুলো দুর্বৃত্ত ছেলে, তারা কিন্তু বিএনপিকেও গিলে খেয়েছে। আজকে পরিস্থিতিটা কিন্তু এইখানে, আপনি আজকে বাংলাদেশের রাজনীতি যদি তাকান, আজকে কিন্তু অনেক ঘটনার মাঝখানে এটাই হচ্ছে মূল বক্তব্য, যে এনসিপি কি, যাকে কদিন আগে মনে হয়েছিল যে সাগর পারে ফ্রাস্ট্রেটেড কয়েকজন যুবক, ব্যাপারটা তা নয়, তারা কিন্তু এনসিপি কে গিলে খেয়ে ফেললো, এনসিপি কিন্তু বিএনপি কে গিলে খেয়ে ফেললো। এই চিঠি সেই বক্তব্যকে ইঙ্গিত করে। ধন্যবাদ আপনাকে। কথাটা খারাপ না, দিল্লি দূর হনুস্ত, এটা অনেক আগে নিজামুদ্দিন আউলিয়া বলে গেছিলেন। কথাটা বোধহয় আবার সত্য হতে পারে। আপনি শুনেছেন যে এনসিপি গ্যাং এরা বলেছে কচি কাচার আমার জাতীয় ভাতিজেরা কিন্তু কয়েকবার বলেছে তারা নির্বাচন হতে দিবে না, স্ট্রেট বলেছে। আগে বলেছে পিআর পদ্ধতি চাই, তারপরে বলেছে কি স্থানীয় নির্বাচন চাই, তারপর আরো কি কি যেন নির্বাচন চাইছে, এখন সরাসরি বলে নির্বাচন চাই না। আচ্ছা, আরে স্থানীয় নির্বাচন কেন? স্যার কি মেম্বার হইতে পারবে? আমার বাড়ির কামের সেমরির সাথে যদি ওই কি যেন নাম, এই নামগুলো কি মান্থানা সামান্থানা কি যেন নাম তাদের, পারবে? আমাদের জামালপুর আসতে বলেন, আমার 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 শ্বশুর বাড়ি গাজীপুর আসতে বলেন, আমার কাজের বেটির সাথে আমি তার নির্বাচন করাবো। সে যদি শুধু জামানত রক্ষা করতে পারে, আমি জীবনে কোনোদিন এদের সমর্থন, জামানত রক্ষা করতে পারে যদি কোনোদিন, আর আমার সাথে বা রুকিয়া পাসির সাথে বা আওয়ামী লীগ বিএনপি নেতার কথা আমি বাদ দিলাম, আমি নির্বাচন করার লোক না, পারবে নাকি? আচ্ছা, ওটা কথা বাদ। রোগা একটা কথা বললেন যে যে এদের রাজনৈতিক আর কি আপা বলছে যে মানে খুব সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় বলছে এদের নিবন্ধন নাই, তারপরে কি নিবন্ধন পাইনি, তাই না? আরে ভাই, আসলে সরল মানুষ তো, ভদ্র মানুষ ভদ্রভাবে বলে। আমি যেমন করে লোক তো, আমার মুখ তো ভালো না। এতে তো রাজনৈতিক মুসলমানই হয় না, এখন এত স্বাভাবিক হয় না, গামছা বেড়ে ঘুরে এরা আসছে রাজনীতি করতে। যারা স্টুপিডারা বলে যে সংবিধানের উপর আমার নিজেকে না, গতকাল থেকে আমি লজ্জা পাচ্ছি কথা বলতে, আমি কাদের সমালোচনা করি? যারা বলে সংবিধানের উপরে তাদের তাদের এই যে কি আষাঢ়ের গল্প বা নানাখালীর গল্প এর উপরে স্থান দিতে হবে, জুলাই সনদ নামে গপ্প, এই গপ্পকে স্থান দিতে হবে। যারা জুলাই সনদে কব্বরের মধ্যে মারা যাওয়ার পরে ৭২ হুর পছন্দ হয় নাই, তখন ফিরে আসছে তাদেরকে আমার সেই সনদের গল্প আমাকে সংবিধানের উপর স্থান দিতে হবে। কত বড় হাস্যকর! এদের সমালোচনা করতেছি, এর চেয়ে আমার জন্য লজ্জার কিছু না। আর যেটা বললেন যে বিএনপির সামনে যে মূল্য ঝুলিয়ে দিয়েছে দিল্লি দূর হনুস্ত, নিজামুদ্দিন আউলিয়া বলছে, ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া যেহেতু বলছে মিলা যাইতেও পারে, অস্বাভাবিক কিছু না। তবে একটা জিনিস বলি, যদি রুমিন ফারহানাকে আরেকটা কথা বলছে, আপনারা হয়তো এটা বলতে ভুলে গেছেন, তাকে বলছে তারা ভারত তাড়িয়ে দিবে, রুমিন ফারহানাকেও ভারত তাড়িয়ে দিবে। এতদিন শুনতাম শেখ হাসিনাকে তাড়িয়ে দিবে, রোকেয়া আপাকে তাড়িয়ে দিবে,
যারা আওয়ামী লীগ করে তাদের তাড়িয়ে দিবে। মার্শাল্লাহ আমাদের আরেকজন কি যেন জায়েদুর নাকি কি যেন নাম তার ভুলে গেছি, আমি যাকে জাতীয় পেতিপাড়া বলি মান্না ভাইয়ের, তিনি বলেছেন যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ 50% ভোট পায় তারপর আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দিতে হবে। এই 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 কচি কাঁচা বাচ্চাদের আর কি বলবো। ডক্টরেট জায়েদুর রহমান, আমার দুর্ভাগ্য যে সেই মান্না ভাই, যে মান্না ভাইকে আমি আওয়ামী লীগের আমলে ভোট দেওয়ার জন্য ঢাকার ভোটার আমি হয়েছিলাম, জামাল করে ভোট দেই নাই আমি, আমি মান্না ভাইকে ভোট দিব, একজন কিংবদন্তি ছাত্র নেতা। তার দলে এরকম একটা পেতি পাড়া থাকে যে ডক্টরেট, সে বলে 50% হলে আওয়ামী লীগকে বের করে দিতে হবে। জামাত তো এইরকম বোকামি কথা বলে না, এনসিপির কচি কাঁচা যাদের মুসলমানই নাই রাজনীতিতে, তারা তো এইরকম কথা বলে নাই। সেটা জাহিদুর রহমান সাহেব বলবেন। তো একটা জিনিস কি জানেন, এই রুমিন ফারহানাকে যদি ভারতে পাঠিয়ে দেয়, ভালো কথা, শেখ হাসিনাকে পাঠিয়েছে একজন সঙ্গী পাবে, কারণ আপনাকে তো আর পাঠাইতে বলা নাই, কোনো নারী যায় না, গেলে একটু ভালোই হয়, আওয়ামী লীগ বিএনপি মিলকে ঝুলকে আন্দোলন করা যাবে। আর হচ্ছে যেটা বললেন যে এই যে ফজলুর রহমান সাহেবকে শোকজ দিয়েছে, বিএনপি করে দেখাক, বিএনপি করে দেখাক, ফজলুর রহমানকে শোকজ করে দেখাক। 38টা আসন না, এক ফজলুর রহমানকে যদি শোকজ একে একে যদি বহিষ্কার করে, আমি বলে দিলাম আপনাকে, ফজলুর শোকজ রহমান করছে, যদি বহিষ্কার করে, যদি বহিষ্কারের দাবি করতে উঠছে। করতে বলেন না, শোকজ করেছে, ফজলুর রহমানের কোনো জবাবই দিবেন, আমি তাকে যতটুকু চিনি তার নেশা, ও কেসকি বান্দির পুতেদের গালি দিয়ে বুঝি তাকে সেই শোকজের জবাব দিতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধা বুঝি জবাব সেই কথার জন্য দিতে হবে, যখন বলবে যে রাজাকার আলবদরের বিরুদ্ধে কথা বললে একজন মুক্তিযোদ্ধার বুঝি জবাব দিতে হবে। বিএনপি যদি তাকে কোনো কারণে, এই জামাত শিবির এনসিপি গ্যাং, এনসিপি বলতে কিছু না, এগুলো জামাতের বি টিম সি টিম ডি টিম, এরা নাতিপুতি, এগুলো আমি ভাগ করতেছি না। এই জামাতের কথাই যদি বিএনপি ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কার করে, কথার কথা করবে না, আমি নিশ্চিত, এত মরদ নাই। শুনেন, মুক্তিযুদ্ধ শব্দ কত শক্তিশালী প্রমাণ হয়ে যাবে, তাকে শুধু বহিষ্কার করুক, একেবারে ওই আসন অর্ধেক হয়ে যাবে, অর্ধেক অর্ধেক, আমি ফরিদ বলে দিলাম, তাকে বহিষ্কার করতে বলে।